বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম আকাশচুম্বী। এই চাপ সামাল দিতে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে $300 কোটি ঋণের খোঁজ করছে। কেন এই পরিস্থিতি, আর আমাদের বৈদেশিক রিজার্ভের উপরেই বা এর প্রভাব কতটুকু? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। আরিফুর রহমান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আরিফুর রহমান, আজকে আপনার এই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, বলা যায় প্রথম আলোর একদম প্রধান খবর। তো সেই খবরের সূত্র ধরে আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই যে আপনি বলেছেন $300 কোটি ঋণের চাচ্ছে সরকার। তো আসলে হঠাৎ করে এই ঋণ কেন প্রয়োজন হচ্ছে, আর কোন খাতেই বা এই ঋণের অর্থ ব্যয় করা হবে? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে রিপোর্টটি করেছি সেটি আমাদের সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছে $300 কোটি ঋণ চাইছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 38,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে এই টাকাটা আমাদের কেন দরকার, আপনি নিশ্চয়ই জানেন যে 28শে ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, যার প্রভাব বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর একটি দেশ, সেক্ষেত্রে আমরা যে আমদানিগুলো করি তার প্রভাবটা আমদানির উপর পড়েছে। আমরা জানি যে এটা হলো আমাদের সার আমদানি করতে হয়, আমাদের জ্বালানি তেল আমদানি করতে হয়, আমাদের অন্যান্য খাদ্যপণ্য এলএনজি আমদানি করতে হয়, অন্যান্য খাদ্যপণ্য আমদানি করতে হয়। যেটা দেখা যাচ্ছে যে গত এক মাসে আমাদের এই পণ্যগুলোর দাম, আমদানি ব্যয়টা অনেক বেড়ে গেছে। দেখা যাচ্ছে এলএনজিতে আমাদের প্রায় 2.5% বেড়েছে আমদানি ব্যয়। একই সঙ্গে আমাদের সাড়ে 50% মতো আমাদের আমদানি ব্যয় বেড়েছে। তো এই সমস্ত জায়গায় এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের রাজস্ব আদায়ের হার যেটা এখন চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 72,000 কোটি টাকার মতো আমাদের ঘাটতি আছে। চলতি অর্থ বছর 4 মাস বাকি আছে। এই সময় আমাদের যে ঘাটতি, এটা ধারণা করা হচ্ছে যে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমাদের প্রচলিত যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছে আমরা যে টাকাটা আপনার ঋণ পাই, অনুদান পাই, সে টাকাটাও আমাদের এই মুহূর্তে ঋণাত্মক। আমাদের আশানুরূপ আমরা টাকা পাচ্ছি না। সব কিছু মিলেই সরকারের কাছে এই মুহূর্তে বিকল্প কোনো অপশন নেই। সেজন্য সরকার এখন বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছে চাচ্ছে যে আমাদের এই প্রায় 38,000 কোটি টাকা, এই টাকা আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা কমে যাচ্ছে, আমাদের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এসব দিক কারণে আমাদের এই টাকাটা এখন বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো চাওয়া হচ্ছে। আচ্ছা, এর আগে কি কখনো আমরা এই ধরনের ঋণ খুঁজেছি কিনা? হ্যাঁ, এর আগেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছে আমাদের এটাকে বাদস্য সহায়তা বলা হয়ে থাকে। বাদস্য সহায়তার টাকাটা সরকার চাইলে যে কোনো খাতে খরচ করতে পারে। সেক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের বেশ কিছু শর্ত থাকে, সেই শর্ত পূরণ করতে হয়। এর আগেও আমরা ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে আমরা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে, এবং শেষের দিকে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনার ওই সময়টা যখন আমাদের অর্থায়নটার উপরে বেশ চাপ পড়েছিল, তখন সরকারের তরফ থেকে চাওয়া হয়েছিল এবং তখন নেওয়া হয়েছিল। যার ফলশ্রুতিতে তখন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। সে কিছু শর্ত বা সংস্কারের শর্ত সেগুলো কিছু পূরণ হয়েছিল এবং বেশ কিছু শর্ত এখনো পূরণ হয়নি। তো বলা যায় না যে এবারই প্রথম, এর আগেও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছে আমাদের সরকারের তরফ থেকে বা সরকারগুলোর পক্ষ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। আরিফুর রহমান, আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে আগামী 4 মাসে জ্বালানি এবং সারে সরকারের ভর্তুকি দিতে আরও 38,000 কোটি টাকার প্রয়োজন। আসলে এই এত বিরাট অঙ্কের যে ভর্তুকি, এটা সরকার সামাল দিচ্ছে কিভাবে, বা পরিকল্পনাটা কি তাদের? সরকারের এই মুহূর্তে যে পরিকল্পনা, যেটা দেখা যাচ্ছে যে আসলে এই বৈদেশিক ঋণটা যদি সরকার পায়, সেক্ষেত্রে সরকার এই যে বাড়তি যে আমদানি ব্যয়টা এই মুহূর্তে আমাদের লাগছে, এবং আমাদের আমদানি ব্যয়টা যে বেড়ে যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে যে বলা হচ্ছে যে প্রতিদিন 167 কোটি টাকা করে আমাদের জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে। তো এই যে ভর্তুকি দেওয়া হয়, এবং সরকার ইতিমধ্যে আমাদের চলতি অর্থ বছরে যে ব্যাংক থেকে 1 লাখ কোটি টাকার বেশি, 1,04,000 কোটি টাকা ব্যাংক লোন নেওয়ার কথা, সেটা অর্থ বছরের 8 মাসে আমাদের ব্যাংক লোনটা পার হয়ে গেছে। মানে সরকার, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি 2 মাসেই ইতিমধ্যে আমাদের ব্যাংক ঋণটা নেওয়া হয়ে গেছে, যেটা আমাদের লক্ষ্যমতো তার চেয়ে অনেক বেশি। অতএব এখন আর ব্যাংক থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য এই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং সরকার দেখা যাচ্ছে যে ব্যাংকের বাইরে এই মুহূর্তে উন্নয়ন সহযোগিতার কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া আর বিকল্প কোনো অপশন নেই। আচ্ছা, যদি সরকার এই $300 কোটি ঋণ পায়, তাহলে সেটা কি আসলে আমাদের বৈদেশিক মুদ্রা বা রিজার্ভের ক্ষেত্রে স্থিতিশীল রাখতে কোনো প্রভাব রাখবে কিনা? হ্যাঁ, এই অর্থ মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে তথ্যটা দেখা যাচ্ছে যে গত মার্চ মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3,000 কোটি। সেটা 1 মাসের ব্যবধানে সেটা $29 বিলিয়ন বা $29 কোটি নেমে আসছে। মানে অর্থাৎ 1 মাসের ব্যবধানে এই টাকা আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে কমে আসছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের আমদানি ব্যয়টা বেড়ে যাচ্ছে। এখন এই আমদানি ব্যয়টা তো আমাদের দিতে হচ্ছে ডলারে, তো যার ফলে এই মুহূর্তে যদি আমাদের বৈদেশিক ঋণটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভটাও একটা শক্ত একটা অবস্থানে থাকবে বলে সরকার মনে করছে। আচ্ছা,
এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে যে জ্বালানি সংকটের একটা চাপ দেখা যাচ্ছে এবং তার কারণে কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ একরকম বিপাকেই পড়েছে, সংকটে পড়েছে, তাদের কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? সরকারের পক্ষ থেকে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যামিলি কার্ড উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের যে ঋণ ছিল সেটা মকুব করা হয়েছে এবং হলো যে কৃষকদের জন্য একটা অলরেডি একটা কর্মসূচি ঘোষণা হয়েছে। আগামী অর্থ বছরে সরকারকে শুধু ফ্যামিলি কার্ড বাবদ 13,000 কোটি টাকা বাড়তি লাগবে এবং অন্যান্য খাতেও সরকারের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এবং খাল খনন কর্মসূচি, আপনি জানেন খাল খনন কর্মসূচি তো সরকারের বাড়তি ব্যয় লাগছে। এসব দিক বিবেচনা করে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে সরকারের বাড়তি ব্যয় লাগছে, বাড়তি টাকা লাগবে, তো সেজন্য সরকার বৈদেশিক ঋণ চাওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ। আচ্ছা, আমরা গতকাল দেখলাম সরকারের পক্ষ থেকে কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে, সেটার ক্ষেত্রে কি কোনো রকমের বাড়তি চাপ আছে কিনা? সেটা তো অবশ্যই। সরকার যেহেতু আগামী জুন মাসে সরকার বাজেট ঘোষণা করবে, সেখানে প্রায় 9 লাখ কোটি টাকার উপরে সরকারের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই টাকাটা সরকারের রাজস্ব আদায়, আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের অর্থ বছরের এখন 8 মাস 3,25,000 কোটি টাকা আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এই সময়ে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে 2,54,000 কোটি টাকা আমাদের লক্ষ্যমাত্রা আদায় হয়েছে। আরও প্রায় 72,000 কোটি টাকার মতো আমাদের এই মুহূর্তে ঘাটতি আছে। তো এই মুহূর্তে আমাদের রাজস্ব আদায়ের যে অবস্থা এবং আগামী অর্থ বছরও যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের কোনো সংস্কার বা বড় ধরনের কোনো ড্রাইভ দেওয়া হবে সেটা আসলে আমাদের বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে আসলে সরকারের হাতে একমাত্র অবলম্বন হচ্ছে যে যদি বিদেশি ঋণটা পাওয়া যায় তাহলে আমাদের বাজেটের যে ঘাটতি বাজেট যেটা বলা হচ্ছে সেই ঘাটতি বাজেট মোকাবেলার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের রোল প্লে করতে পারে। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে এর আগেও আওয়ামী লীগ সরকারের সময় এরকম ঋণ নেওয়া হয়েছিল, তো সেই সময় তো উন্নয়ন সহযোগীরা বিভিন্ন শর্ত চাপিয়ে দিয়েছিল, তো এবারও কি এরকম শর্ত আসতে পারে কিনা? আসলে সেগুলোর কী ধরনের হতে পারে? অবশ্যই, এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি। এই মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি কর্মসূচি বাংলাদেশে রয়েছে। সরকার $550 কোটি ঋণ নিচ্ছে IMF এর কাছ থেকে। এই ঋণ নেওয়ার ক্ষেত্রে IMF থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। তার মধ্যে শর্তগুলো ছিল আমাদের ব্যাংক খাতকে সংস্কার করা বিষয়ে এবং আমাদের জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করা বিষয়ে। জাতীয় রাজস্ব বোর্ডকে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের সময় দুটি ভাগ করা হয়েছিল, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। যদিও বিএনপি সরকার এসে সেই অধ্যাদেশটি বাতিল করে দেয় এবং IMF থেকে এক ধরনের এবং অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে এক ধরনের চাপ তো নিশ্চয় আছে এবং শর্তগুলো অবশ্যই থাকবে আগামী দিনগুলোতে। যখন বলা হবে যে আমাদের এই যে বিশ্বের 80 দেশ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাট বাংলাদেশ এখন আমাদের বাড়ায়নি, তো সেক্ষেত্রে তো একটা প্রশ্ন আসতে পারে যে তোমরা তো বাড়ো না, যে সেক্ষেত্রে এই টাকাটা তোমাদের কোথেকে আসছে বা তোমাদের সংস্কারগুলো তোমাদের নেওয়া হয়েছে কিনা, তাদের NBR সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, এই শর্তগুলো নিশ্চয়ই উন্নয়ন সহযোগী সংস্থা থেকে দেওয়া হবে। আমরা দেখেছি যে এর আগে এই ধরনের ঋণ আসলে ভর্তুকি কমানোর বিষয়ে একটা প্রশ্ন তোলা হয় বা ভর্তুকি কমানোর বিষয়ে চাপ দেওয়া হয়। তো সরকারের এবারে ভর্তুকি যদি কমানোর বিষয়ে কোনো প্রশ্ন আসে বা চাপ আসে, তো সরকারের অবস্থান কী হতে পারে? স্বাভাবিকভাবে এর আগেও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ভর্তুকি কমানোর বিষয়ে চাপ ছিল এবং এবারও যে থাকবে না তা না। আপনি নিশ্চয় জানেন যে আমাদের অর্থমন্ত্রী সহ 14 সদস্য একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বিশ্বব্যাংকের এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় এই মুহূর্তে ওয়াশিংটন রয়েছেন এবং সেখানে 13 তারিখ থেকে শুরু হতে সম্মেলনটা, আগামী 18 তারিখে এই সম্মেলনটা শেষ হবে এবং সেখানে এই প্রশ্নগুলোই আসবে এবং বাংলাদেশের তরফ থেকেও যেহেতু ওখানে বিশ্বের সবগুলো উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকেন, সেখানে আমাদের অর্থমন্ত্রীর তরফ থেকে আমাদের যে মুহূর্তে চাওয়া চলমান যে সংকট এবং তাদের চাপ সামলানোর জন্য উন্নয়ন সহযোগী সংস্থার টাকাটা চাইবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থা থেকেও পাল্টা একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশের যে সংস্কার কার্যক্রম যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো কত দূর হয়েছে এবং সামনের দিনগুলোতে সরকারি কর্মসূচি বা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কী। বিশেষ করে সরকার অন্তর্বর্তী সরকারের সময়ের যে NBRকে যে দুটি বিভাগকে এক করা হয়েছিল সেগুলো তো অন্তর্বর্তী সরকারের পরবর্তীতে এসে বিএনপি সেগুলো বিধানটা বাতিল করে দিয়েছে। সেগুলো বিষয়ে সরকার অবস্থান কি, সরকার পরবর্তী কোনো কর্মসূচি নিবে কিনা নিশ্চয়ই বিষয়গুলো জানতে চাইবে সরকারের কাছে। ধন্যবাদ আরিফুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে $300 কোটি ঋণ খোঁজার বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।